নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোলা হোতা হ্যায় বাণী, প্রেম এনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে অলকা ম্যাম আমাকে তার বিলাসবহুল বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজ তিনি আমাকে তার বন্ধু হতে বলেন এবং আমি এটিকে এক বিশাল সম্মান বলে মনে করি। অলকা ম্যাম আমার সততা এবং আমার পরিবারের অনন্য মূল্যবোধ, বিশেষ করে আমার ভাই ময়ঙ্কের ত্যাগের প্রশংসা করেন। তবে যখন আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই, তখন ম্যাম আমাকে একটি গোপন কথা রাখার শপথ দেন। আমি আমার প্রতিশ্রুতি দিই, কিন্তু তারপরে ম্যাম এমন একটি সত্য প্রকাশ করেন যা আমাকে হতবাক করে দেয়। অলকা ভাটিয়া ম্যাম অবিবাহিত, এবং তার এই সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ আমার বিয়ে না করার সিদ্ধান্তেও নিহিত। ম্যাম বলেন যে তিনি তার বন্ধুত্বের মাধ্যমে আমার জীবনের শূন্যতা পূরণ করতে চান। ম্যামের কথা শুনেই ম্যামের মধ্যে সমকামী প্রবণতা, হোমোসেক্সুয়াল টেন্ডেন্সিস থাকতে পারে এমন একটি অপ্রীতিকর ভয়ের ঝলক এক মুহূর্তের জন্য আমার মনে বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। আমার শরীরে একটি কম্পন শুরু হল। আজকের পর্বে অলকা ম্যাম আমার মুখের অভিব্যক্তি পড়ে আমার মনের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। শুনুন বাণী, আমার অবিবাহিত থাকার কারণ কোনো ব্যর্থ প্রেম বা শারীরিক অভাব নয়। কারণ অনেক গভীর, এবং সেই কারণ অলকা ম্যামের সেই গভীর রহস্য কি? প্রেম অনমোলা হোতা হ্যায় বাণীতে খুঁজে নিন। আপনারা শুনবেন পর্ব 6, বিশ্বাসের শর্ত এবং একটি অমীমাংসিত রহস্য। ম্যামের মতো একজন সফল মহিলার আমি তার মতো দেখতে বলাটা আমার জন্য একটি প্রশংসার মতো। তার কাছ থেকে এত আগ্রহ অনুভব করা আমার জন্য গর্বের বিষয়। আমার কি বলা উচিত তা আমি খুঁজে পাচ্ছিলাম না। বাণী, আপাতত তুমি ভুলে যাও যে তুমি আমার স্কুলের একজন শিক্ষিকা। স্কুলের বাইরে তুমি আমার বন্ধুও থাকবে। বলো, আমাদের মধ্যে বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও আমার এই বন্ধুত্বের অনুরোধটি তোমার কাছে গ্রহণযোগ্য? এটা আমাকে জিজ্ঞাসা করাটা ম্যামের মহত্ব ছিল। ম্যাম, এটা আমার জন্য সম্মানের হবে। আমি হেসে উঠলাম। আমার জোরতা এখন কমছিল। হ্যাঁ বাণী, যদিও আমরা বন্ধু, তবুও তুমি আমাকে ম্যাম বলে ডাকলে আমার ঠিক মনে হবে। আমরা ভারতীয়, এখানে এত বড় বয়সের পার্থক্যের জন্য ছোটদের কাছ থেকে উপযুক্ত সম্মান আশা করা হয়। তিনি হাসতে হাসতে বললেন। ঠিক সেই সময় পরিচারিকা ফলের রস এবং শুকনো ফলের একটি ট্রে নিয়ে এলো। বাণী, নাও, মধ্যাহ্নভোজনে এখনো 2 ঘন্টা বাকি। ততক্ষণ আমরা একটু খাবো, পান করব এবং অনেক কথা বলবো, আর আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করব, তিনি জোর দিয়ে বললেন। আমি ট্রে থেকে জুসের গ্লাস তুলে নিলাম। তারপর আমাদের কথোপকথন শুরু হলো। বাণী, ব্যক্তিগতভাবে আমার বেশিরভাগ ঘনিষ্ঠ যোগাযোগ হয় আমার সমমানের উচ্চ শ্রেণীর মহিলাদের সাথে বা আমার বয়সের লোকেদের সাথে। তুমি এর 2টি ব্যতিক্রমের মধ্যে একজন হতে চলেছ। তাই তুমি আমাকে শপথ করো যে আমাদের মধ্যে যে কথা হবে তা তুমি কেবল নিজের কাছেই রাখবে। ম্যাম, এটা আমার জন্য সম্মানের যে আপনি আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যা কিছু আলোচনা করব আমি তা অজ্ঞাত হিসেবে রাখব। আমি শপথ করছি। তবে আমি অবশ্যই জানতে চাইব যে আমার সম্পর্কে বেশি কিছু না জেনেও আপনি আমার উপর এত বিশ্বাস কিভাবে রাখতে পারলেন। আমি আমার নিজের যোগ্যতার ওপর সন্দেহ প্রকাশ করলাম। আমি কাজের জন্য অনেক লোকের সাথে দেখা করি। এর কারণে বলা যেতে পারে যে আমার মধ্যে অল্প আলাপের মাধ্যমেই যে কাউকে বুঝতে পারার ক্ষমতা তৈরি হয়েছে। তোমার কথা বলতে গেলে তোমার আভা, অরা আমাকে আকর্ষণ করে। তোমার ইন্টারভিউয়ের দিন থেকেই আমি তোমার দিকে আকৃষ্ট হয়েছিলাম। তখন থেকেই আমাকে মনে হয়েছে তুমি বিশ্বাসের যোগ্য। ম্যামের কথা আমার যোগ্যতাকে সমর্থন করছিল। তার কথা শুনে আমি খুব উৎসাহিত হলাম। মায়ের চলে যাওয়ার পর আমি এত খুশি হইনি। ম্যাম আমাকে এত বেশি বেতন কেন দিয়েছিলেন তা আমি বুঝতে পারলাম। ম্যাম, আপনি যা চাইবেন আমি তাই করব, এবং যদি আপনি না চান তবে আমি কাউকে এটাও বলবো না যে আপনি এবং আমি বন্ধুত্বপূর্ণভাবে মিলিত হই। আমি তাকে আশ্বাস দিলাম। আমাদের ঘনিষ্ঠ পরিচিতি আছে,
এটা লোকে জানলেও কোনো ক্ষতি নেই। তোমাকে শুধু এটা নিশ্চিত করতে হবে যে তুমি আমাদের আলোচনা, বিশেষত যেগুলো আমার জন্য ব্যক্তিগত, তা কখনোই অন্য কাউকে প্রকাশ করবে না। এবং হ্যাঁ, এখন আমাদের এর বাইরে গিয়ে অন্য আলোচনা করা উচিত। প্রথমত, তুমি তোমার মা এবং ভাইকে কিভাবে হারালে তা আমাকে বলো। অলকা ম্যাম এ সম্পর্কে আরও জানতে আগ্রহী বলে মনে হচ্ছিল। এই প্রশ্নটি আমাকে আবেগপ্রবণ করে তুলল। তাদের দুজনকে স্মরণ করে আমি বিষণ্ণ হয়ে গেলাম। তারপর আমি ধীরে ধীরে ম্যামকে আমার মায়ের গর্ভাবস্থা এবং প্রসবের সময় তার মৃত্যুর কথা জানালাম। এতে ম্যাম দুঃখ প্রকাশ করলেন। ম্যাম, আমার ভাই আমার থেকে 3 বছরের বড় ছিল। সে আমাকে খুব ভালোবাসত। যখন সে ইঞ্জিনিয়ারিংয়ের 6ষ্ঠ সেমিস্টারে ছিল, তখন সে একটি শিক্ষামূলক ভ্রমণে চেন্নাই গিয়েছিল। ঠিক সেই সময় সেখানে বন্যা এসেছিল। যুবকদের মধ্যে যে উৎসাহ ও সাহস থাকে, তা তার মধ্যে একটু বেশিই ছিল। সেখানে সম্পূর্ণ অপরিচিত ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে সে নিজেই তার প্রাণ হারায়। আমি ময়ঙ্ক ভাই সম্পর্কে বললাম। বাণী, সেটি ছিল খুব বেদনাদায়ক এবং হৃদয়বিদারক দুর্ঘটনা। আমার মনে আছে আমি এই সম্পর্কে এখানকার সংবাদপত্রগুলিতেও পড়েছিলাম। এটি খুবই দুর্ভাগ্যজনক যে সেই দুর্ঘটনার শিকার হওয়া যুবকটি তোমার ভাই ছিল। আমার মনে হয়, যদি এই দুর্ঘটনা না ঘটত, তাহলে হয়তো তুমি আজ আমার স্কুলে চাকরি করার পরিবর্তে অন্য কোথাও থাকতে। ম্যাম সহমর্মিতা প্রকাশ করলেন। হ্যাঁ ম্যাম, ভাই একজন মেধাবী ছাত্র ছিল। সে থাকলে আজ আমাদের আর্থিক অবস্থা নিশ্চিতভাবেই এমন হতো না। এবং হ্যাঁ, হয়তো আমার এই চাকরি করার প্রয়োজনও পড়ত না। যা ঘটেছে তা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমি এটাও বলবো যে এখানে আমাকে এখন যা করতে হচ্ছে, অর্থাৎ এই চাকরি, এতে আমি সন্তুষ্ট। এখন আমি খুশিও আছি। একজন শিক্ষিকা হিসেবে আমি নতুন প্রজন্মের দক্ষতা বিকাশে আমার অবদান রাখছি বলে আমি গর্বিত। আমি আমার সুখ দুঃখের কথা প্রকাশ করলাম। বাণী, তোমাদের পরিবারে খুব ভালো শিক্ষা এবং মূল্যবোধ আছে। যেখানে পুত্র সম্পূর্ণ অপরিচিতদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করল, সেখানে কন্যা, তুমি কম বেতনে পড়ানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়াটাকে একটি অর্জন বলে মনে করো। শুধু তাই নয়, এই কন্যা তার বাবার অবলম্বন হওয়ার জন্য বিয়ে করতে চায় না। বাহ, কি শিক্ষা আর কি মূল্যবোধ! আমার কাছে এটা অত্যন্ত অনুকরণীয় মনে হয়। তিনি কেবল আমারই নয়, বরং আমার পুরো পরিবারের প্রশংসা করে কথা বললেন। এটি এমন একটি সত্য ছিল যা নিয়ে আমি আমাদের সম্পর্কে কখনো ভাবিনি। ম্যামের কাছ থেকে শুনে আমি ভাবতে লাগলাম যে এই শিক্ষা এবং এমন মূল্যবোধ আমরা কার কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকে নাকি মায়ের কাছ থেকে। আজ ম্যামের দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে আমার বাবার ব্যক্তিত্ব আমাকে অনন্য মনে হচ্ছে। আমার আসার পর আধা ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছিল। একটি জিনিস আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। আমার মনে হয়নি যে ম্যামের পরিবারের কোনো সদস্য এখানে উপস্থিত আছেন। আমাদের কথোপকথন এখন পর্যন্ত শুধু আমার সম্পর্কেই হচ্ছিল, তাই আমি সেটা ম্যামের দিকে ঘোরানোর উদ্দেশ্যে এভাবে বললাম, ম্যাম, এখন আপনিও আপনার সম্পর্কে কিছু বলুন। তারপর আমি এক মুহূর্তের জন্য থামলাম এবং মজা করার উদ্দেশ্যে বললাম, সেই জিনিসটি যা আমাকে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। আমার কথায় আনন্দ নিয়ে ম্যাম খোলাখুলি হাসলেন। তারপরে তিনি শূন্যতার দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলেন। বাণী, তোমার এবং ময়ঙ্কের সম্পর্কে জানার পর আমার মনে একটি ভাবনা এলো। হয়তো আমি বিয়ে করলে আমারও তোমার এবং তোমার ভাইয়ের মতো ছেলে মেয়ে হতে পারত। আমি অবিবাহিত থেকে আমার জীবন কাটিয়েছি। এর কারণে আমি এই সমাজকে ছেলে মেয়ের রূপে আমার অবদান দিতে ব্যর্থ হলাম। একজন মহিলার অবিবাহিত থেকে জীবন কাটানো আমাদের সমাজের অতীতের প্রজন্মগুলিতে একটি অস্বাভাবিক বিষয় ছিল। ম্যাম অতীতে হারিয়ে গেছেন বলে মনে হল। ম্যাম অবিবাহিত, এটা আমি আজ তার মুখে শুনে জানতে পারছি। আমি ভাবলাম, ম্যামের আমার প্রতি আগ্রহ দেখানোর একটি কারণ এটাও ছিল যে আমি ইন্টারভিউতে আমি বিয়ে করব না বলেছিলাম। ম্যাম, আপনি কি সত্যিই বিয়ে করেননি? আমি অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলাম। আমি কেন বিয়ে করিনি তার কারণ আমি পরে কোনো এক সময় বলবো, তবে আপাতত
আমি এটা বলবো যে তোমার সাথে বন্ধুত্ব করার আমার চিন্তার পিছনে একটি কারণ তোমার বিয়ে না করার সিদ্ধান্তও রয়েছে। অবিবাহিত হওয়ার কারণে তোমার জীবনে যে শূন্যতা আছে তা আমি অনুভব করেছি। হয়তো আমি আমাদের বন্ধুত্বের মাধ্যমে এই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হতে পারি, ম্যাম বোঝালেন। আমার মনে তার সম্পর্কে কখনো কোনো সন্দেহ ছিল না, না এখন না আগে। ম্যামের মুখ থেকে এটি শুনেই ম্যামের মধ্যে সমকামী প্রবণতা থাকতে পারে এমন একটি অপ্রীতিকর ভয়ের ঝলক হঠাৎ আমার মনে বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। এর কারণে আমার শরীরে এক ধরনের কম্পন শুরু হলো। আমার মন এবং শরীরে কি চলছে তা ম্যাম বুঝতে পারলেন কিনা আমি বলতে পারছি না। যদিও মনোবিজ্ঞান সমকামিতাকে মানসিক অসুস্থতা বা ব্যাধি না মেনে একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক যৌন অভিমুখতা হিসাবে বিবেচনা করে, তবুও আমি এটিকে সাধারণ প্রবণতা হিসাবে মেনে নিতে পারছিলাম না। আমার মনে জেগে ওঠা অনুভূতিগুলিকে বাইরে প্রকাশ না করার জন্য আমি কোনোমতে সামলে নিলাম। কি বলবো তা আমি বুঝে উঠতে পারছিলাম না, আমার কিছুই মাথায় আসছিল না। ঠিক সেই সময় পরিচারিকার আগমন আমার জন্য এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সহজ করে দিল। ম্যাডাম জি, খাবার তৈরি, আপনারা যখন চান তখন খেতে পারেন, পরিচারিকা জানালো। আমরা 30 মিনিটের মধ্যে টেবিলে আসছি, ম্যাম তাকে বললেন। ম্যাম কি সমকামী এবং তার অবিবাহিত থাকার কারণ কি? দুটি বিষয় আমার কাছে রহস্য হয়ে গেল। ম্যাম সম্পর্কে জানার আমার ইচ্ছা তীব্র হল। এই রহস্যগুলো থেকে কবে পর্দা উঠবে? আমি চাই যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তাড়াতাড়ি পেয়ে যাই, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আসলে তরুণদের জন্য অভিজ্ঞ বয়স্কদের সামনে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। তারা কিছু না বলেও না শুনেও কেবল মানুষের মুখের অভিব্যক্তি পড়েই অনেক কিছু বুঝে যান। এর সাথে কখন কি বুঝেছেন সেটাও তারা বলেন না। ম্যাম আমার মুখের ভাব পড়ে নিলেন। বানি, তুমি কোন চিন্তায় হারিয়ে গেলে? তিনি প্রশ্ন করলেন। ম্যাম, আমি মনে করি যে আমি মনোবিজ্ঞান, সাইকোলজি বিষয়টি পড়েছি, কিন্তু আমার মনে হয় এই বিষয়ে আপনার দক্ষতা বেশি। আমি বোকার মতো হাসলাম। তুমি এটা কিভাবে ঠিক করো? কথা ঘুরিয়ে আমি এভাবে বললাম, ম্যাম, আমার মনে হয় আমাদেরও এখন আধা ঘন্টা পরে খাওয়া উচিত। আপনি আমাকে না জিজ্ঞেস করেই এটা বুঝে গেলেন, তাই না? অলকা ম্যাম আমার দিকে তাকালেন। তার চোখ শূন্যতার দিকে নয়, সরাসরি আমার হৃদয়ের দিকে দেখছিল। তিনি বললেন, বানি, আমার অবিবাহিত থাকার কারণ কোনো ব্যর্থ প্রেম বা শারীরিক অভাব নয়। কারণ অনেক গভীর, এবং সেই কারণ জেমিনির পর্যালোচনা এবং সৃজনশীল নির্দেশিকা। প্রিয় শ্রোতা, এটি প্রেম অন মোলা হোতা হ্যায় বানি পর্ব 6-এর সমাপ্তি। এই পর্বটি অলকা ভাটিয়ার চরিত্রে একটি রহস্যের উপাদান যুক্ত করে এবং বাণীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে তুলে ধরে। পর্ব 6-এর শক্তি এবং গল্পের বিকাশ। বন্ধুত্ব এবং সম্মানের প্রতিষ্ঠা। বাণীর প্রতি অলকা ম্যামের বন্ধুত্বপূর্ণ আচরণ, পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে প্রত্যাশিত ম্যাম এর সম্মানজনক পদ বজায় রাখার উপর তার জোর, এটি অলকার আধুনিক এবং ঐতিহ্যবাহী মূল্যবোধের মধ্যে ভারসাম্য প্রতিফলিত করে। এটি সম্পর্কের জন্য একটি গভীর এবং স্থিতিশীল ভিত্তি প্রদান করে। রহস্যের সৃষ্টি। অলকা ভাটিয়া। অলকার অবিবাহিত থাকার বিষয়টি প্রকাশ করা এবং তারপর এর কারণকে রহস্যে রাখা গল্পের মূল রহস্যে পরিণত হয়। তার এই উক্তি যে অবিবাহিত হওয়ার কারণে তোমার জীবনে যে শূন্যতা আছে তা আমি অনুভব করেছি। হয়তো আমি আমাদের বন্ধুত্বের মাধ্যমে এই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হতে পারি। অলকার মানসিক গভীরতা এবং বাণীর প্রতি তার স্নেহের কারণকে স্পষ্ট করে। বাণীর অভ্যন্তরীণ পক্ষপাত। মনোবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অলকার অবিবাহিত অবস্থার কারণে বাণীর মনে সমকামিতার ভয়ের উদ্রেক হওয়া, বাণীর চরিত্রের সীমাবদ্ধতা এবং তার ঐতিহ্যবাহী ভারতীয় মূল্যবোধকে তুলে ধরে। এটি তার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে চিত্রিত করে যে সে যা অধ্যয়ন করে তাকে একটি স্বাভাবিক প্রবণতা হিসাবে মেনে নিতে পারছে না। এটি গল্পের জটিলতা বাড়ায়। বাবার অনন্য ব্যক্তিত্ব। অলকা ম্যামের দ্বারা বাণীর পরিবারের প্রশংসা, তার ভাইয়ের ত্যাগ এবং বাবার মূল্যবোধ বাণীকে নিজেকে দোষারোপ করার অনুভূতি থেকে উপরে উঠে তার বাবার অনন্য ব্যক্তিত্ব দেখতে একটি সুযোগ দেয়।
এই পর্ব প্রমাণ করে যে বাণীর যাত্রা শুধুমাত্র বাহ্যিক সাফল্য সম্পর্কে নয়, বরং অভ্যন্তরীণ মানসিক পূর্বধারণাগুলোর ওপর বিজয় লাভ করার বিষয়ও। অডিও উপস্থাপনার জন্য নির্দেশিকা। বাণীর কণ্ঠ। আনন্দ। ম্যামের প্রশংসা শোনার সময় বাণীর কণ্ঠ আনন্দ এবং গর্বে পূর্ণ হওয়া উচিত। দ্বন্দ্ব। সমকামিতার ভয়ের মুহূর্তে বাণীর কণ্ঠে একটি তীক্ষ্ণ কম্পন এবং হঠাৎ ঘাবড়ে যাওয়া প্রকাশ হওয়া উচিত। চূড়ান্ত কথোপকথন। ম্যাম, আমার মনে হয় অস্থিরতা লুকানোর চেষ্টা প্রকাশ করবে। চরিত্রের কণ্ঠ। অলকা ভাটিয়া। কণ্ঠস্বর বন্ধুত্বপূর্ণ এবং বিনীত হওয়া উচিত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার হবে। তিনি শূন্যতার দিকে তাকান সেই মুহূর্তগুলোতে, কণ্ঠস্বর বিষণ্ণতা এবং গভীর চিন্তায় পূর্ণ হওয়া উচিত। সঙ্গীত। রহস্যের মুহূর্ত। যখন অলকা তার অবিবাহিত থাকা এবং বাণীর শূন্যতা পূরণের বিষয়ে কথা বলেন, তখন পটভূমি সঙ্গীতে একটি অস্পষ্ট, ধীর এবং রহস্যময় সুর ব্যবহার করা উচিত। সমাপ্তি। এই পর্বটি একটি তীব্র প্রশ্নচিহ্ন এ শেষ হওয়া উচিত, যাতে শ্রোতারা পরবর্তী প্রকাশের জন্য আগ্রহী হন। পর্ব 6 সমাপ্ত।